আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, উদ্যোগী তরুণ বন্ধুরা, সাদর আমন্ত্রণ। বাংলাদেশব্যাপী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সফলতার চিত্র নিয়ে চ্যানেল উদ্যোক্তা সাফল্যর নিয়মিত আয়োজন উদ্যোক্তার সমৃদ্ধ বাংলাদেশ দেখার জন্য সাদর আমন্ত্রণ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ১ নম্বর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম। এখানে হেনা পার্কের পূর্ব পাশে অবস্থিত একতা কৃষি ফার্ম ২০১৬ সালে জুন মাসে নেপালিয়ান গরু দিয়ে শুরু করেছিলেন। বর্তমানে তার খামারে গাভী এবং বাছুর দিয়ে ১৬টি ফ্রিজিয়ান গরু রয়েছে। ১৬টি গরু পাশাপাশি তিনি একটি হাঁসের খামার ব্যবস্থাপনা গড়ে তুলেছেন। তার এই হাঁসের খামার ব্যবস্থাপনার গড়ে তোলার পিছনের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা তার কাছ থেকে সরাসরি শুনবো। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টি যদি দিতেন এবং এই স্থানটার যদি নামটা বলতেন। জি, এটা হলো রাজবাড়ী জেলা পাংশা থানা বাহাদুরপুর ১ নং ওয়ার্ড। আমার নাম মোহাম্মদ জাহিদ হাসান। গরুর একটি ফার্ম ছিল আপনার এখানে, তো জি। বর্তমানে এখন আপনি হাঁসের খামারের প্রতি অগ্রসর হলেন যে? জি, প্রথমে আমাদের নেপাল আমরা মহিষ উঠাই ৩৬টা, তারপরে আমরা মহিষ বিক্রি করে আমাদের কিছু টাকা আসে, তারপরে আমরা নেপাল গরু উঠাই। নেপাল গরু থেকে আমরা লস খাওয়ার পরে আমরা কিছু বকনা কিনে সেইগুলি পালন করি। এখন আমাদের সেইগুলি গাভী হয়েছে। এখন আমাদের গাভী ফিজিয়ান এবং গাভী দিয়ে বাছুর দিয়ে ১৬টা আছে। আমাদের পাশে আমাদের এক কাকা এখানে হাঁসের বাচ্চা নিয়ে আসে নওগাঁ থেকে। সেই হাঁসের বাচ্চা দেখে আমাদের ইচ্ছা হয় যে আমরাও একটা হাঁসের খামার করি। পরবর্তীতে আমরা অনেক জায়গা খোঁজ নিয়ে দেখা যায় যে হাঁসের বাচ্চা খুলনাতে ভালো হাঁসের বাচ্চা পাওয়া যায়, খাঁটি ক্যাম্বেল। আমরা তখন খুলনার সঙ্গে যোগাযোগ করি। ওইখান থেকে হাঁস কত টাকা পিস নিছিল এবং এটা কোন জাতীয় বাচ্চা? আমরা বাচ্চাটা নিয়ে আসছিলাম খুলনা থেকে হলো তরিকুল ভাইয়ের কাছ থেকে, এটা রূপালী হাঁস খামার থেকে। আমাদের একদিনকার বাচ্চা দিয়েছিল, উনি দাম নিয়েছিল ৩৪ টাকা পিস। আমরা ৩৪ টাকা পিস ক্রয় করছিলাম এই বাচ্চাটা, একদিনকার বাচ্চা। আপনার ১,০০০ বাচ্চা ওইখান থেকে ৩৪,০০০ টাকা নিচ্ছিল এবং বাড়িতে আনা পর্যন্ত আপনার এখানে কত টাকা খরচ পড়ছিল? আমার ১,০০০ বাচ্চা কিনছিলাম হলো ৩৪,০০০ টাকা। আমার আনতে খরচ হয়েছিল ৩,০০০ টাকা, মোট খরচ হয়েছিল ৩৭,০০০ টাকা। হাঁস খামার ব্যবস্থাপনা করার আগে আপনারা কি কোনো উপজেলা প্রাণী অফিসারের সঙ্গে যোগাযোগ করেছিলেন? জি, প্রাণী সম্পদ যোগাযোগ করেছিলাম। আমাদের পাংশা উপজেলা স্যার আমাদের ট্রেনিং দিয়েছিলেন এবং ট্রেনিংয়ে যেগুলি শিখছি, আসলে ট্রেনিং দিলে পরে ওইগুলি কাজে লাগে। ট্রেনিংয়ের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছি এবং সেইগুলি আমরা কাজে লাগাইছি। এবং ট্রেনিং না দিলে, না জানলে কোন হাঁসটা কী ধরনের অসুখ, কীরকম পায়খানা, কীরকম খাচ্ছে না, এবং আপনার হলো নাকে সর্দি আছে কিনা, ঠান্ডা লাগছে কিনা, এইগুলি না জানলে আসলে এগুলি পালা খুবই কষ্ট। কারণ এটা আমাদের ওখান থেকে ওরা বলছিল ২১ দিনে একটা টিকা এবং ৪১ দিনে একটা টিকা। সেটা হলো আপনার হলো ডাক পেলে ভ্যাকসিন এবং হলো ডাক কলেরা, এই দুইটা আপনার হলো। তারপরে হলো এটা দেওয়ার পরে ৪ মাস পর অন্তত এটা দিতে হবে এবং সেই ওষুধটা আমাদের হলো ওই প্রাণী সম্পদ থেকেই ওনারা ব্যবস্থা করে দিয়েছিলেন। আপনারা বাচ্চাটা আনার পরে তখন বাচ্চার কি খাওয়াইছিলেন? আমরা যখন খুলনা থেকে বাচ্চাটা ট্রেনে এবং ভ্যানে ক্রয় করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বাচ্চাকে ৩ মাস রেস্ট করাইছিলাম। ৩ ঘন্টা। হ্যাঁ, প্রথম দিনে ৩ ঘন্টা রেস্ট করাইছিলাম। রেস্ট করানোর পরে ৩ ঘন্টা পরে ওকে স্যালাইনের পানি সারাদিন চলছে। তারপরে আমরা একটা ওষুধ চালাই, সেটা হলো থায়াবিন ওষুধ। ওই আপনার হলো ১ লিটারে ১ গ্রাম করে চালানো হয় এবং সেটা খাওয়ানোর পরে আর ওইটার সঙ্গে খাবার ৩ দিনের ডোজ এবং ফিডটা আপনি ওই ৪-৫ ঘন্টা পর থেকেই ওর খাবারটা ফিডটা দিতে পারেন। ওই জি, বাচ্চাদের ফিডই পাওয়া যায় আলাদা। এই ২১ দিনে বাচ্চার গায়ে কোনো পানি লাগানো যাবে না। নিচে হলো ধানের যে তুষ আছে, তুষটা ব্যবহার করতে হবে এবং আমরা যেটা ছালা বলি বস্তার, ওই বস্তাটা হলো চট করে ওই চটটা বিছাইতে হবে। প্রতিদিনকার চট চেঞ্জ করে দিতে হবে, তাহলে বাচ্চার ঠান্ডা লাগবে না এবং বাচ্চা ভালো থাকবে। এবং প্রথম থেকেই ওকে ছোট পাত্রিত পানি এবং ফিড খাবার ওরা প্রথম একদিনকার বাচ্চা থেকেই ফিড খাবার খান এবং এইটা ২১ দিন পর্যন্ত সুস্থ রাখতে গেলে এই হাঁসের বাচ্চাকে কোনো ঠান্ডা লাগানো যাবে না। যদি অবশ্য সাধারণত হাঁসের বাচ্চাগুলি গরম টাইমে উঠানোই হয়, শীতের টাইমে হাঁসের বাচ্চা উঠানো খুবই রিস্ক এবং মারা যায়। আমরা গরম টাইমে উঠাইছিলাম, তারপরেও কিছু লাইটের ব্যবস্থা করছিলাম, যে লাইটগুলি তাপমাত্রা
রাখে ভিতরে, এবং মানে প্রতিদিন ওর পরিষ্কার পরিচ্ছন্ন এবং জায়গা চেঞ্জ, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে রাখতে হবে যাতে ওর ঠান্ডা না লাগে। ঠান্ডা লাগলে আপনার বাচ্চা মারা যাবে। আমাদের 1000 বাচ্চার ভিতর মাত্র 65টা বাচ্চা মারা গিয়েছিল 21 দিন পর্যন্ত। হাঁসের ডাক কলেরা বা ডাক প্লেগ এই দুইটা ভ্যাকসিনই কি আপনারা দিয়েছেন? জি, এই দুইটা ভ্যাকসিন, প্রথম দুইটা ভ্যাকসিনই আমরা দিতে সক্ষম হই, এবং পরবর্তীতে মানে কলেরার ভ্যাকসিনটা আমরা পাই না, ওইটা অর্থ বছরের শেষের দিকে শেষ হয়ে যায়। আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে আমরা অনেক যোগাযোগ করি, আমরা ভ্যাকসিন পাই না। আমাদের হাঁসের বয়স যখন 3 মাস 10 দিন গত হয়, তখন থেকে আমাদের এই পদ্মা নদীতে নতুন বর্ষার পানি আসে, আমাদের এই হাঁস আমরা এই পানিতে ছেড়ে দিয়াতে নতুন একটা পানিবিহিত একটা রোগ আসে, সেটা হলো ফাউল কলেরা বলে। সেই ফাউল কলেরা হলে হাঁসের ঘাড় বেঁকা হয়ে যায় এবং উল্টায় পড়ে, এবং তার পায়খানা হয় 3-4 রকমের। একটা এই রোগটা কি আপনাদের খামারে এসেছিল? জি, এই রোগটা আমাদের খামারে এসেছিল, এবং আমাদের 65টা বাচ্চা মারা যাওয়ার পরে আমাদের 935টা হাঁস ছিল। সেই 935টা হাঁস প্রায় 1 কেজি করে হয়ে গেছিলো, 1 কেজি 100 গ্রাম 1 কেজি করে হয়ে গেছিলো। সেই হাঁস কতদিন বয়স হয়েছিল? 3 মাস 10 দিন। 3 মাস 10 দিনে 1 কেজি হয়ে গেছিলো। আমাদের এই নতুন বর্ষার পানি আসার মৌসুমেতে আমরা হাঁস নদীতে ছেড়ে দিলে এই পানিভিত এই রোগটা আসে, এটা ফাউল কলেরা বলে। সেই ফাউল কলেরা হলে হাঁসের বোঝা যায় হলো হাঁস ঘাড় বেঁকা করে, উল্টায় পড়ে, এবং 3-4 রকম পায়খানা, সবজি এবং লাল সাদা কালো পায়খানা করে। অনেক ওষুধ চালাইছি এবং স্যারদের সঙ্গে কথা বলছি, স্যাররা আসে বলছে যে আসলে এই ফাউল যে কলেরাটা হয়, এই হলে কোনো হাঁসই বাঁচে না, যে কয়টা বাঁচবে আপনার কপাল। যে ফাউল কলেরা আসছিল তার পূর্বে আপনারা উপজেলা প্রাণী অফিসারের সঙ্গে যোগাযোগ করেছিলেন কিনা? এটা আসলে একদিনেই এরকম অসুখটা হঠাৎ করে এসে যায়, এবং আমরা এই অসুখটা দেখার পরে আমরা স্যারের সঙ্গে, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের স্যারের সঙ্গে আমরা দেখা করি এবং কথা বলি, এবং তারা বলে আসলে এই রোগের কোনো ওষুধ, রোগ হলে ওষুধ খাওয়ায় কাজ হয় না। তারপরেও উনি অনেকগুলি ওষুধ, আমাদের অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছেন, সেগুলি খাওয়াইছি। আসলে ওনার কথার সঙ্গে সবই সত্য হয়ে গেছে। আসলে এই রোগ হলে পরে হাঁস বাঁচে না, এবং যে কয়টা বাঁচে এটা হলো আমাদের ভাগ্য। বর্তমানে এখন যে হাঁসগুলো আপনার খামারে আছে, এই হাঁসেরগুলোর বয়স কত এবং কত পিস দাঁড়াইছে শেষ পর্যন্ত? এখন আমাদের মারা যাওয়ার পরে এখন 660টা হাঁস আছে। তো এখন আপনি হাঁসের কয় বেলা খাবার দিচ্ছেন? এখন আমি হাঁসের 2 বেলা খাবার দিচ্ছি। সকালে আমি 40 কেজি ধান দিই, আর বিকালে ভুট্টার ধান দিই। আসলে এই ডিম পাড়ার সময়ে ফিড দিলে সবচেয়ে ভালো হয়। ফিডটা, খাবারটা হলো ওদের জন্য প্রয়োজন। ফিড যদি আমরা খাওয়াইতাম তাহলে হয়তো হাঁসটা আরও দ্রুত ডিম দিতে, কিন্তু ফিটের যে দাম, আমাদের যে ডিম আসতেছে এই ডিম দিয়ে ফিটের মানে 1 বস্তা ফিটের দাম হলো 1800 টাকা, যার কারণে পোষায় না বলে আমরা ফিটটা খাওয়াচ্ছি না আপাতত। মানে সামনে ডিম বাড়লে পরে আমরা ফিটটা খাওয়াবো। এখন কি খাবারটা দিচ্ছেন? এখন আমরা ধান আর ভুট্টা, আর ওইটার সঙ্গে কিছু ক্যালসিয়াম এবং ভিটামিন ওষুধ চালাচ্ছি। আর এমনি প্রাকৃতিক খাবার বলতে আপনার নদীতে তো ছাড়েন না? প্রাকৃতিক খাবার বলতে নদীতে শামুক খায়, ওই শামুকটা ওই আপনার ছাড়লে পরে খায়। তো আমরা এখন ছাড়তেছি না বলে কিছু নৌকাকে বলে রাখা হয়েছে, ওই দেখা যায় প্রতিদিন 2 ডিশ 3 ডিশ 1 ডিশ করে শামুক দেয়, ওই শামুকটা আমরা এই হাঁসে ছাড়াই দিই। রেগুলার হাঁসের? জি জি, রেগুলার না, 1-2 দিন পর পরই ওই ওরা দেয়, ওইটা আমরা হাঁসকে খাবার দিই আর কি। তো আনুমানিক আপনারা এই হাঁসের এখন পার পিস দিনে কত টাকা খরচ পড়ছে একটা হাঁসের পিছনে? এখন আমাদের একটি হাঁস মিনিমাম 3 টাকা, ও খাবার এবং ওষুধ দিয়ে আমাদের 3 টাকা করে খরচ হয়ে যাচ্ছে। 3 টাকা করে? জি। তো আমরা তো দেখছি যে আপনার শেডের মধ্যে, হাঁস খামারের শেডের মধ্যে তো সুন্দরভাবে একটি পানি চলাচল বা পানির অবস্থান রয়েছে, যে পুকুর জাতীয়, যেটা হচ্ছে হাঁসের জন্য একটি সুন্দর একটি পরিবেশ। তো এটা কি আপনাদের আগে থেকে পরিকল্পনা ছিল হাঁস খামার করার এরকম, এই জন্য পুকুরটা করে রাখছেন মানে খামারের মধ্যে? জি, আমরা মানে এই ঘরটা করাই হয় হাঁসের পরিকল্পনা আমরা মাফিকই, এবং ডিজিটাল যুগে ডিজিটাল যে কাজগুলি আমরা সেইটাই করছি। পানি দিয়ে আমরা ধুয়ে দিই, এবং আমাদের ভিতরে একটা পুকুর আছে তাদের গোসল করার জন্য, এবং বাইরে, কারণ আমরা এই হাঁসের জন্য যখন লেবার নিতে পারতেছি না, তখন কাজটা আমাদের নিজেদের করতে হয়। আমি নিজে করি এবং আমার কাকারা আছে তারাও করে, যাতে শর্টে
শর্টে এবং খুব দ্রুত এটা পরিষ্কার করা যায়, সেই জন্যই আমাদের এরকম ডিজিটাল করে এই সিস্টেম করে পরিবেশটা করা। আসলে হাঁস পালাটা লাভজনক যদি নদীতে কিংবা ক্যানালে কিংবা কোনো দিঘিতে ছেড়ে পোষা যায়। আমরা বেঁধে পুষি, এখানে আমাদের ডিজিটাল সব করা আছে। আমাদের ঘরের ভিতরে একটা পুকুর করা আছে, বাইরে 2টা পুকুর করা আছে, এখানে পানি খায় এবং গোসল করে। আমরা বাইরে হাঁস ছাড়ি না, ওই সময় সুযোগ পাইলে হয়তো 1-2 ঘন্টার জন্য নদীতে ছাড়ি, আবার উঠে চলে আসে। তো এখানে পাশেই একটা নদী, তো এখানে আপনারা নদীতে কি ছাড়েন হাঁস? পাশে নদী, জি পাশে নদী, পাশের নদীতে হাঁস ছাড়া হয় মাঝে মধ্যে, রেগুলার না। কারণ হলো এই 600 হাঁসের জন্য একটা লেবার রাখা কষ্ট বেশি। একটা লেবার এখন 12,000 টাকার কমে পাওয়া যায় না, 600 হাঁস দিয়ে একটা লেবার চালানো যায় না। আমরা এখানে বেঁধে রাখি হাঁস আর খাবার দিই, খাবার তৈরি করে নিয়ে আসি, ভুট্টা, ধান, ফিট, এইগুলি খাবার দিয়ে আমরা এখন আমাদের এই 660টি হাঁসের ভিতরে আমরা আশা করতেছি 1-2 মাসের ভিতরে আমরা 60%, 70%, 80% ডিম পাবো। এখন আমরা 660টা হাঁসের ভিতরে আমরা 150, 160, 162 মানে ডিমের প্রোডাকশনটা কেবল মাত্র শুরু হয়েছে। ডিম আমাদের এই মাঝে হাঁসের যে অসুখটা হয়েছিল, সেই অসুখের কারণে অ্যান্টিবায়োটিক চলার কারণে হাঁসের ডিমগুলি খুবই আসতে দেরি হচ্ছে। এবং পাশাপাশি হলো হাঁসের কৃমি হয়েছিল, আমরা যেটা জানতাম না। আমাদের স্থানীয় পাংশা পশু হাসপাতাল থেকে একজন ডাক্তার আসে, উনি আসে আমাদের বলে যে হাঁসের তো কৃমি হয়েছে, আপনারা কৃমির ডোজ করেন। পরে আমরা এসিআই কোম্পানির একটা কৃমির ডোজ করি, প্রথমে করার পরে আবার 12 দিন পরে আরেকটা ডোজ করি। প্রথমে 2 দিন করি, তারপরে 12 দিন পরে আবার 2 দিন করার পরে এই ডোজটা, কৃমির ডোজটা যাওয়ার পরে মোটামুটি এখন হাঁস খাচ্ছেন ভালো এবং তার বডি ভালো হয়েছে, ওজন ভালো হয়েছে, বৃদ্ধি হয়েছে। এবং এই কৃমির ওষুধ 2 ডোজ দেওয়ার পর থেকে হাঁসের ডিম শুরু হয়েছে। আমাদের হাঁসের ডিম ছিল 30টা, এখন বাড়তে বাড়তে 200, 165টা, 162টা, 150, 170 এরকম জি দিন যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এবং আশা বলতে চাচ্ছেন যে আসলে আপনার যেহেতু হাঁসের বয়স এখন 8 মাস হয়ে গেছে, তার মানে এখন বলা চলে যে আপনার ফুল প্রোডাকশন পাওয়া উচিত ছিল ডিমের, কিন্তু আপনার অসুস্থ থাকার কারণে এবং কৃমিজনিত অসুস্থ থাকার কারণে আপনার হাঁস থেকে এখনো ফুল প্রোডাকশন এখনো পাননি আপনারা। জি আপনি ঠিকই বলছেন, এই অসুস্থর কারণে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কারণে ডিমটা আসতে দেরি করছে এবং আমাদের যে কৃমির ছিল এই কারণে দেরি হয়েছে। আমরা আশা করতেছি যে যদি সুস্থ থাকে, এখনো আমাদের হাঁস প্রতিদিন 1-2টা করে মরতেছে, এটা হলো কলেরার জন্য আমরা ওষুধ করতেছি এবং আমরা আশা করতেছি 1-2 মাসের ভিতরে। আপনার ভ্যাকসিন জনিত কারণে এই রোগটা এখনো আপনার খামারে অবস্থান করছে না কি জন্য? জি না, এটা হলো আমাদের পাশে একটা খামার ছিল, ওই খামারে ওই আপনার হলো রোগ হয়, ওই রোগ থেকে ওই বাতাসের মাধ্যমে এটা ছড়ায় যায়, আমাদের খামারেও চলে আসছে। আমরা আজকেও আপনার খামারে দেখতে পাইছি যে একটি হাঁস মারা গেছে। জি প্রতিদিনই 1-2টা করে এরকম মারা যাচ্ছে। তো পাশেই যে আপনার দেখছি যে এখানে হাঁসের একটি আলাদা একটি জায়গা করা এবং ছোট্ট একটা বাক্স তৈরি করা, এই জায়গাটুকু খামারের মধ্যে এই জায়গাটুকু কিসের জন্য? আসলে এই জায়গাতে দেখা যায় অনেক সময় কিছু হাঁস আছে দুর্বল এবং আপনার অসুস্থ বেহিতি, এবং দেখা যাচ্ছে কোনোগুলি খায় না, ওইগুলি আমরা বাছাই করি। এখানে মেডিকেল একটা ঘর করা হয়েছে, ওখানে রাখা হয়, ওখানে আলাদাভাবে ওষুধ পানি করা হয় যাতে ও সুস্থ থাকে। অসুস্থ যে হাঁসগুলো সেগুলো আলাদা এখানে পৃথক? জি আমাদের পাংশা প্রাণী সম্পদ মন্ত্রণালয় স্যার বলছিল যে হাঁসটাই অসুস্থ দেখা যাবে, আপনার চোখে যদি মনে হয় যে এই হাঁসটা খাচ্ছে না, ফুলায় আছে, গাও ফুলায় আছে, গা হুলায় আছে, ওই হাঁসটা আপনারা আলাদা করবেন। এই জন্য আমরা এখানে পাশে একটা ওই মেডিকেল টিম ধরনের করে আমরা পাশে ঘিরে আলাদা সেট করে রেখে দিচ্ছি। তো আপনাদের ওই ডালি দেওয়া কি জন্য এখানে? আসলে আমাদের ঘরটা হলো নিচে ফ্লোর ঢালাই করা, হাঁস তো আপনার হলো ওই দৌড়ায় এবং চেঁচামেচি করে, যার কারণে ডিম ভেঙে যায় বলে আমরা এখানে 3টা বক্স করছি, 3টা বক্সে 9টা খোপ আছে, সেখানে কিছু ডিম পারে। আর আমরা হলো 10টা ডালি করছি, এই 10টা ডালিতে ওরা ডিম পারে। ডালির মধ্যে ডিম? জি ডালির মধ্যে ডিম পারে, মানে বাইরে তারা ডিম পারে এখন ওই ডালির মধ্যে এবং ওই যে ট্রেগুলো আছে ওইটার মধ্যে? জি টেরেটে আর হলো ডালিতেই ডিম পারে, বাইরে 1-2টা ওই পাওয়া যায়, আর সব বাদ বাকিটা ডালিতে এবং টেরেতে পাওয়া যায়। যেহেতু আপনার এখানে 650 পিস এখন বর্তমানে হাঁস আছে, একটা ব্যয়বহুল খাবারের প্রতিদিনের ম্যানুয়াল, তো আপনি এখন কি মনে করছেন যে আপনার খামারে যেহেতু আজকে 152 পিস ডিম আসছে, তো
তো আপনি এর থেকে কতটা সাফল্য মনে করছেন, যেহেতু আপনার এখানে এখনো পর্যন্ত ফুল প্রোডাকশন আসেনি, তো কতটা সাফল্য মনে করছেন আপনি? এখন যে আমাদের 660টি হাঁস আছে আসলে ব্যয়বহুল। আমরা এখন যে খাবার খাওয়াচ্ছি তাতে প্রতিদিন খাবারে চলে যাচ্ছে আমাদের 1800 টাকা, এবং পাশাপাশি ওষুধে 2 থেকে 300 টাকা যাচ্ছে। টোটাল আমাদের 2100 টাকা খরচ হচ্ছে। আমরা আজকে ডিম পেয়েছি 152টি। 152টি ডিমের দাম 1600 টাকা। আমাদের প্রতিদিনে 400-300 টাকা করে লস যাচ্ছে। আমরা আশা করতেছি সামনে যদি আমাদের 600 হাঁস আছে, আমাদের যদি 400, 450, 500 ডিম আসে, তাইলে আমাদের সামনে লাভজনক হবে এবং আমাদের যে খরচ হয়েছে এবং আমরা আশা করি সে খরচটা উঠে আসবে। রেগুলার যে পরিমাণ ডিম আসছে এ থেকে আপনাদের খাবারের টাকাটা উঠছে না? জি না, আমাদের খাবারের টাকা উঠছে না। তাও তো খাবার আমরা নিজেরা এই ভুট্টা এবং ধান খাবার তৈরি করি, ফিড খাওয়াই না। ফিড খাওয়াইলে আরও আমাদের লস যাবে, এই কারণে আমরা ফিড এখন খাওয়াচ্ছি না। তবে আশা করতেছি খুব তাড়াতাড়ি আমাদের হাঁসের যে বডি এবং যে ওজন হয়েছে ডিম চলে আসবে, আসলে পরে হয়তো আমাদের এই লসটা পূরণ হবে। মানে আপনারা আশাবাদী যে এখন যে পরিমাণ খাবার দিচ্ছেন বা হাঁসের যে শারীরিক অবস্থা, সেই অবস্থানের মধ্যে দিয়ে ফুল প্রোডাকশন ডিম খুব শীঘ্রই চলে আসবে? জি, খুব তাড়াতাড়ি আশা করতেছি। প্রতিদিনই ডিম 10টা-12টা করে বাড়তেছে এবং আশা করতেছি 15-20 দিনের ভিতরে আমরা ভালো আপনি নিজেই দেখছেন এসে 152টি ডিম হয়েছে। 152টি ডিমের দাম 1600 টাকা। প্রতিদিন 400 টাকা 300 টাকা লস যাচ্ছে এবং আমরা আশা করতেছি সামনে এই 15-20 দিনের ভিতর আমাদের ডিম বাড়বে, তখন হয়তো এই লসটা আমাদের পোষাবে। মানে এখনো আশায় আছেন যে আসলে ডিম ফুল প্রোডাকশনে আসবে, তখন এর থেকে আপনারা সফলতার একটা মুখ দেখবেন? জি, সেটা তো অবশ্যই সবাই আশা করে যে সামনে, কারণ এখন আমাদের হাঁসের বডি ভালো আছে এবং হাঁস খাচ্ছে ভালো। কোনো অসুখ বিসুখ যদি আল্লাহ না দেয় তাহলে আমাদের সামনে হয়তো ডিম বাড়বে এবং আমাদের এই লসটা পূরণ হবে। তো আপনি এখন আপনার অভিজ্ঞতা থেকে, যেহেতু আপনার হাঁসের বয়স তো এখন 8 মাস, এখনো ফুল প্রোডাকশন ডিম আপনি পাননি, বা আপনাদের কোনো অবহেলার কারণে বা রোগের কারণে যেভাবেই হোক ডিমের প্রোডাকশনটা এখন আপনারা ফুল পাননি, তো আপনি দর্শকদের উদ্দেশ্য কি বলবেন যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি গড়তে চান, তাদের উদ্দেশ্য আপনি যদি কিছু বলবেন? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন ভাই। যারা নতুন খামারি করতে চায় আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। যেমন আপনার বাড়ির পাশে যদি কোনো দিঘি এবং পুকুর এবং কোনো নদী থাকে, আপনারা শুরু করতে পারেন। আমি আপনাদের বলবো যে আপনারা ভালো জাতের খাঁটি ক্যাম্বেল হাঁসের বাচ্চা জোগাড় করবেন এবং এটা শীত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে, গরম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটা আপনারা যদি উঠান তাহলে বাচ্চাটা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। শীতের সময় কোনো বাচ্চা উঠাবেন না, তাহলে বাচ্চা মারা যাবে। এবং বাহাদুরপুরে যদি আপনারা, বাহাদুরপুর আমাদের 1 নম্বর ইউনিয়ন, বাহাদুরপুর নদীর ঘাটে আমার খামারটি। আপনারা যদি কেউ প্র্যাকটিক্যালে এবং যদি কেউ বাস্তবে এখানে কোনো প্রশিক্ষণ নিতে চান চলে আসতে পারেন, আমি দিয়ে দিতে পারবো। এবং হলো আপনার আমি বলতে চাই এইটাই, আপনারা কেউ বড় ধরনের কোনো ঝুঁকি নেবেন না এবং বেশি কোনো হাঁসের বাচ্চা উঠাবেন না। 2 থেকে 300 কিংবা 400 বাচ্চা প্রথমে নিয়ে এসে আপনার অভিজ্ঞতা অর্জনের জন্য অল্প বাচ্চা দিয়ে শুরু করতে হবে? জি, অভিজ্ঞতা অর্জনের জন্য অল্প বাচ্চা দিয়ে শুরু করাটাই বেটার। আসলে বেশি বাচ্চা নিয়ে এসে যদি আপনি না বাঁচাইতে পারেন ওইটা ক্ষতিকর আপনার জন্য এবং আপনি আর্থিক অবস্থায় দুর্বল হয়ে যাবেন। এজন্য আমি দর্শক ভাইদের জন্য বলতে চাই 3 থেকে 400-500 হাঁসের বাচ্চা দিয়ে শুরু করার জন্য গ্রামগঞ্জে যেখানেই আপনাদের পাশের কোনো ডাক্তার থাকলে তার সঙ্গে আলোচনা করে এবং তার সঙ্গে বিষয় জেনে শুনে আপনারা এটার পরে যাবেন। খাঁটি ক্যাম্বেল হাঁসটা সাধারণত যদি কোনো অসুখ বিসুখ না হয় 5 মাস থেকে ডিম দেওয়া শুরু করে এবং এটা 18 মাস পর্যন্ত ডিম দেয়। এবং এই হাঁসগুলি আপনি 18 মাস, এটার কোনো মোরগ লাগবে না, এটা শুধু মুরগি থেকে ডিম পাবেন। যারাই আপনারা এই হাঁস আসলে লাভজনক যদি নিজে করা যায় এবং ছেড়ে দিয়ে করা যায়, কোনো দিঘি কিংবা কোনো নদীতে যদি আপনারা ছেড়ে করতে পারেন তাইলে হলো লাভজনক। মানে আপনি বলতে চাচ্ছেন যে মাঝের বেলাটুকু, মানে 3 বেলার মধ্যে যদি 1 বেলা বাইরে ছেড়ে দিয়ে খাবার দেওয়া হয় তাহলে প্রাকৃতিক খাবার যেটা বলে ওই খাবারটা খাওয়ালে হাঁসের থেকে একটি ভালো প্রফিট আশা করা যায়? জি, বাইরের খাবার খাওয়ালে আপনি 90% ডিম পাবেন। আর যদি আপনি কৃত্রিম খাবার, এই তৈরি খাবার খাওয়ান, এটাতে দেখা যাচ্ছে 70 থেকে 80%, 85%, 75% ডিম পাওয়া যাবে। কারণ হলো এই কৃত্রিম খাবারে তো ওদের যে প্রোটিনটা দরকার হয় সেই প্রোটিনটা থাকে না। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে কথা বললাম একতা কৃষি ফার্মের মালিক জায়েদ ভাই। তার সঙ্গে কথা বলে তার খামারের বিস্তারিত আমরা জানতে পারছি।
হাঁস খামার থেকে কতটা সাফল্য অর্জন করা যাবে বা এ থেকে কতটা সফলতা একজন খামারে পেয়ে থাকে সেই বিষয়ে আমরা আজকে তার কাছ থেকে শুনলাম। তবে তার কাছ থেকে আমরা যতটা বুঝতে পারছি তার কথা মতে যে হাঁস পালন একটি লাভজনক ব্যবসা যদি সেটা প্রাকৃতিক খাবারের মধ্যে বিদ্যমান থাকে বা প্রাকৃতিক খাবার দিয়ে এটি লালন পালন করা যায়, তাহলে এই হাঁস খামার থেকে বেশি পরিমাণে মুনাফা অর্জন করা সম্ভব। এবং আবদ্ধ অবস্থায় এর যে খাবারের খরচটা এটার পরিমাণটা একটু বেশি, যার কারণে আবদ্ধ অবস্থায় পালন করলে হাঁস খামার থেকে লভ্যাংশ আসবে, কিন্তু প্রাকৃতিক খাবার থেকে যতটা লাভ করা সম্ভব এই আবদ্ধ অবস্থায় পালন করে ততটা খাবার দিয়ে ততটা লাভজনক সম্ভব নয়। এই জন্য আর আমি নতুন উদ্যোক্তা বা নতুন খামারিদের উদ্দেশ্য বলি, যারাই আসলে নতুনভাবে খামার করতে চান বা খামার করেছেন অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা প্রাণী অফিসারের সঙ্গে যোগাযোগ রাখবেন। কারণ হাঁস একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ছোট্ট একটি রোগের কারণে আপনারা খামার ধ্বংস হয়ে যেতে পারে। কারণ হাঁসের ডাক কলেরা, ডাক প্লেগ এবং হেপাটাইটিস যে রোগগুলো আছে খুবই মারাত্মক। যদি আপনার খামারে আক্রমণ করে তাহলে আপনার খামার অচিরেই ধ্বংস হয়ে যাবে। খামার ব্যবস্থাপনা করার আগে আপনার নিকটস্থ যে উপজেলা প্রাণী অফিসার বা বিভিন্ন যে যুব ট্রেনিংগুলো আছে সেইগুলো নিয়ে আপনারা খামারের দিকে অগ্রসর হন, অবশ্যই হাঁস খামার থেকে লাভবান হতে পারবেন। বিশেষ করে যদি সেটা প্রাকৃতিক খাবারের মধ্য দিয়ে লালিত পালিত করা হয়, সব থেকে বেশি একটি সাফল্যজনক। তাই আজকের মতো আমরা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।